চলুন জেনে নেই আজকের যুগান্তর পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। ভুয়া ঠিকানায় পুলিশ নিয়োগ। ভুয়া ঠিকানা ব্যবহার করে পুলিশে নিয়োগ দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গোপালগঞ্জসহ 6টি জেলার কয়েক ছাত্রলীগ কর্মীকে জালিয়াতির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত ছিল বলে জানা যায়। অনুসন্ধানে জানা গেছে, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট ও খুলনা জেলার দলীয় কর্মীদের পুলিশে ঢোকাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় জমি কিনে তাদের জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা পরিবর্তন করা হয়। এই ফর্মুলার মূল হোতা ছিলেন এসপি হাবিবুর রহমান। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার এসপিকে চিঠি দেওয়া হয়েছে। এতে ভুয়া ঠিকানা ব্যবহার, অনৈতিক সুবিধা, রাজনৈতিক পরিচয়সহ 6টি বিষয় তদন্ত করে আগামী 15 এপ্রিলের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তেলের মজুত 7 দিন করার উদ্যোগ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সরকার তেলের মজুতের ক্ষমতা 38 দিন থেকে বাড়িয়ে 7 দিন করার সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি নিরাপত্তা বাড়াতে রাশিয়া থেকে 2 মাসের জন্য তেল কেনার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন সরকারকে চিঠি দেওয়া হয়েছে। সরকার যেকোনো উপায়ে তেলের মজুত বাড়াতে চায়। এপ্রিল ও মে মাসের মধ্যে দেশে জ্বালানি মজুত 50 থেকে 60 দিনে উন্নীত করার কাজ চলছে। এজন্য সরকার বিভিন্ন স্থান থেকে তেল কিনছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে 28 ফেব্রুয়ারির পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার, 5 দিনের রিমান্ডে। 1/11 কুশীলব বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা। সিন্ডিকেট করে 24,000 কোটি টাকা আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পল্টন মডেল থানার এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে এই আদেশ দেন। আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে হত্যা, মানি লন্ডারিং, মানব পাচার, প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। চতুর্মুখী চাপে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। ইরানে 1 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্য নিয়ে হামলা শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তিনি হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। সোমবার যুদ্ধের 24তম দিনে তিনি ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা দাবি করে 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনগুলোর ওপর যেকোনো ধরনের হামলা স্থগিত রাখার ঘোষণা দেন। তবে ইরান এমন কোনো আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা শুরুর বিষয়ে পাকিস্তান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রে তেলের দাম বৃদ্ধি, আর্থিক ক্ষতি ও জনমত জরিপে সমর্থন কমায় এবং অন্যদিকে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সহ বন্ধুপ্রতিম দেশগুলোর সমর্থন না পাওয়ায় চতুর্মুখী চাপে ট্রাম্পে ঘোষণা দেন। মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 2টি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি গ্রহণ করবে সরকার। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের যে দায়মুক্তি দেওয়া হয়েছে, সরকার তা গ্রহণ করবে। গণ অভ্যুত্থানের মূল চেতনা, সংবিধান ও আকাঙ্ক্ষা ধারণ করে এই 133টি অধ্যাদেশের বিষয়ে সরকার চূড়ান্ত পদক্ষেপ নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদিন। কমিটির সদস্য হিসেবে ছিলেন বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, সালাহুদ্দিন আহমেদ, মো. নুরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন, আব্দুল বারী, ব্যারিস্টার মুহাম্মদ নৌশাদ জমির, ফারজানা শারমিন, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও গাজী মো. নজরুল ইসলাম। তবে মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উল ফিতর উদযাপিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দের মধ্যে দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। 1 মাসের সিয়াম সাধনার পর ভোরের আলো ফুটতেই ঈদগাহ ও মসজিদমুখী হয় মানুষের ঢল। নতুন জামা আর হাসিভরা মুখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় জাতি। স্বৈরশাসনের অবসানের পর নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে এটি ছিল প্রথম ঈদ উদযাপন। এই ঈদে আরেক ইতিহাসের সাক্ষী হল দেশ। 36 বছর পর একই কাতারে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি। অব্যবস্থাপনায় বিষাদে আনন্দের ঈদযাত্রা। ঈদে বাড়ি ফেরার আনন্দ ম্লান হয়েছে সড়ক দুর্ঘটনায়, এ পর্যন্ত 200 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ছুটি বাড়ানো হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সড়কে স্বস্তি ফেরেনি। সংশ্লিষ্টরা বলছেন, সমন্বিত ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যোগাযোগ খাতে গাছাড়া ভাব দেখা যাচ্ছে। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ড. কাজী মো. সাইফুন নেওয়াজ বলছেন, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারলে দুর্ঘটনা বন্ধ হবে না। সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। যুক্তরাজ্যে দীর্ঘ 1.5 যুগ নির্বাসন কাটানোর পর এবারই প্রথম দেশে ঈদ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লায় বাসট্রেন সংঘর্ষে নিহত 12। কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ 12 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে প্রায় ১ কিলোমিটার দূরে ঠেলে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনায় ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু নিহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২ জন গেটম্যানকে বরখাস্তের পর তাদের আসামি করে মামলা করা হয়েছে। সাশ্রয়ী হওয়ার ডাক সর্বত্র। জ্বালানি তেল নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে, এমন পরিস্থিতিতে বিশ্বকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ ১৯৭৩ এবং ১৯৭৯ সালের তেলের বাজারের অস্থিরতা এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর গ্যাস সংকটের যে পরিস্থিতি হয়েছিল, এখন তার চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান যুদ্ধের পর বিশ্ববাজারে তেলের সরবরাহ ২০% বেশি কমে গেছে।